আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানটির পরিচালনা ও সমন্বয়ে আছেন জনাব A.K.M. পাটোয়ারি। উপস্থাপনা আছি আমি সিনহা MSI। দর্শক, আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে নারী ও শিশু নিরাপত্তার ঝুঁকি নিরসনে করণীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা এই মুহূর্তে বাংলাদেশে সর্বমহলে ব্যাপক আলোচনা হচ্ছে। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রকৌশলী আফিদা রহমান কমলিকা, প্রধান প্রশিক্ষক, ঢাকা সরকারি পলিটেকনিক। এরপর আছেন ফারজানা আক্তার সোনিয়া, বিএনপি নেত্রী ও সমাজকর্মী। এবং আমার সর্ববামে আছেন প্রফেসর ডক্টর সুচিতা শর্মিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শুরুতেই কমলিকা, আপনার কাছে আমার প্রশ্ন, নারী ও শিশু নিরাপত্তার ঝুঁকি এখন নিরসন নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু আপনার দৃষ্টিতে এই ঝুঁকিটা এখন কোন পর্যায়ে আছে যেখানে নিরসনের প্রশ্নটা ব্যাপক দেখা দিচ্ছে? এখন আমরা চারদিকে তাকালে যেরকম সহিংসতা দেখতে পাচ্ছি, কিছুদিন আগেও শিশুর আমিষা হত্যাকাণ্ড হলো এবং ধর্ষিত হলো সে। তো সেই পর্যায়টা এখন আমার মনে হয় যে একদম এক্সট্রিম লেভেলেই চলে গিয়েছে এবং এই ঝুঁকি নিরসনের জন্য আমাদের শুধু আমাদেরকে নয়, আমাদের ঘরে বাইরে সব ক্ষেত্রেই নারী এবং শিশুর জন্য, বিশেষ করে নারীর জন্য কর্মোপযোগী পরিবেশটা সৃষ্টি করতে হবে এবং শিশু বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে এবং শিশুদেরকে তাদেরকে পরিবারে এবং তারা যারা স্কুল কলেজগামী শিশু রয়েছে তাদের জন্য শিক্ষা ব্যবস্থাটা, তাদের সেই শিক্ষা ব্যবস্থায় সেই সহিংসতা, যে তাদেরকে গুড টাচ ব্যাড টাচ এগুলা শেখানো উচিত এবং তাদের পাঠ্যসূচকে রাখা উচিত এবং পরিবারে সবসময় শিশুদেরকে ইতিবাচক মনোভাব দিয়ে তাদেরকে বেড়ে তোলা উচিত। এবং সহিংসতা যে পর্যায়ে চলে গেছে, শিশুদেরকে অনেক ক্ষেত্রে যদি আমরা সচেতন করতে পারি তাহলে দেখা যাবে যে এই সহিংসতা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। ধন্যবাদ। ফারজানা আক্তার সোনিয়া, আপনি তো শুনলেন যে উনি যে কমলিকা যে কথাগুলো বললেন, তা আপনার কি মনে হয় যে ঝুঁকির কথা যেহেতু এসে গেছে, তা নিশ্চয়ই আমরা খুব ভালো অবস্থাতে নেই? আপনি কীভাবে জিনিসটা মূল্যায়ন করবেন? প্রথমেই আপনি যে প্রশ্নটা করেছেন, এটা আজকে শুধু আপনার প্রশ্ন না, এটা বাংলাদেশের 18 কোটি মানুষের, মা বোন সবার কোশ্চেন, যে আমরা কিভাবে নিরাপত্তা আমাদের নারীদের এবং শিশুদেরকে নিরাপদে রাখতে পারবো, কিভাবে এই সমস্যা থেকে রিকভার করতে পারবো। তো আমাদের দেশের এমন পরিস্থিতি হয়েছে যে আমরা ঘরে বাইরে সব জায়গাতেই নিরাপদ না। এটা আমাদের নৈতিক অবক্ষয় থেকে শুরু করে আমাদের বিচার ব্যবস্থা, নিরাপত্তা, আমি সব কিছুকেই এখানে আমি দায়ী করব। বিকজ আপনার যদি সঠিক বিচারটা যদি হতো, তাহলে একটা অপরাধের পর আর এটা হতো না। আমাদের সঠিকভাবে বিচার হচ্ছে না, এর জন্য পরবর্তীতে আবার ধর্ষণ, এগুলো আমরা আবার দেখতে পাচ্ছি। এবং একটা ধর্ষণের বিচার এত লং টার্মের হচ্ছে যে ওটার সঠিকভাবে বিচারটা হচ্ছে না, সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না সেটা। এর মধ্যেই আরেকটা প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, আমরা আগের প্রবলেমটার কথা ভুলে যাচ্ছি। তো এখানে আমাদের যারা প্রশাসনে আছে তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে। আমাদেরকে যারা শিশুরা আছে, নারী বাচ্চারা আছে, তাদের স্কুল থেকে তাদের পরিবেশটা আরও সুন্দর পরিচ্ছন্ন করতে হবে। এখানে তাদেরকে পারিবারিক শিক্ষা যেটা, সেখানে তাদের শেখাতে হবে তাদেরকে নিরাপত্তাটা কিভাবে তারা সবাই সচেতন হবে। তারপরে আমাদের এক্স প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, তিনি প্রথম এসিডের বিরুদ্ধে স্টেপ নিয়েছিলেন। তারপর থেকে আর এসিড নিক্ষেপটা কমে গিয়েছিল। তা আমি এখন আহ্বান করব বর্তমান প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানকে, তিনি অলরেডি স্টেটমেন্ট দিয়েছেন যে এই যে কোনো ধর্ষণের, এই যে রিসেন্টলি যেটা হয়েছে রামিসার ধর্ষণ এবং হত্যা, তার 1 মাসের মধ্যেই তিনি এটার বিচারটা কার্যকর করবেন। তো আমি আশা করি তার মা যেটা করেছেন, আগের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, সে এটার ধারাবাহিকতা এবং ধর্ষণকে সে নির্মূল করতে সমস্ত রকমের সহযোগিতা করবেন এবং বাংলাদেশ থেকে ধর্ষকদের
তিনি উন্মোচন করে ধর্ষক মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন এই আশা করি। ধন্যবাদ আপনাকে। ডক্টর সুচিতা শারমিন, আমাদের সামনে এই মুহূর্তে আলোচ্য বিষয় হচ্ছে ধর্ষণ বিষয়গুলো। আমরা দেখলাম ঢাকায় একটা হলো, আবার চিরঙে একটা হচ্ছে যেগুলি পেপার আসতেছে, পত্রিকা আসতেছে, মিডিয়াতে আসলাম জানি, কিন্তু আমাদের জানা বাইরে তো হচ্ছে অনেক। তো কী কারণে মনে হয় সমাজে এই যে একটা বিশৃঙ্খল পরিবেশ, বিশ্ব পরিস্থিতি, যে নারী ও শিশুরা প্রতি জায়গায় ঝুঁকির মধ্যে পড়ে গেছে, কি মনে হয় আপনার? একটা অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারবে অনেকগুলো অপরাধ যেন সংঘটিত না হয় সেই বিষয়টা। একইভাবে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন নারী ও শিশু বলছি, তখন শিশু বলতে আমরা মেয়ে শিশু এবং ছেলে শিশু দুইজনকেই কিন্তু নির্দেশ করছি। আসলে একটি নির্দিষ্ট ঘটনা ধরে নয়, আমাদের দেশে এই ঘটনা বহুদিন ধরে হয়ে আসছে। খুব আমাদের আইন আছে এবং তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনাগুলো ঘটছে। এখন প্রশ্ন হলো যে যখন নারী এবং শিশু বলছি, তার মানে নারীদের এক ধরনের যৌন নিপীড়নের শিকার হওয়ার প্রবণতা আছে অনেক বেশি, ঠিক একইভাবে মেয়ে শিশু এবং ছেলে শিশুর। তাহলে প্রেডেটর বা যারা নির্যাতন করছেন তারা সবসময় কি শুধু পুরুষ? আমরা কিন্তু দেখছি নারীরাও অনেক সময়, নারীদের ক্ষেত্রেও এই ধরনের অদ্ভুত আচরণ, যেটা খুব অস্বাভাবিক মাঝে মাঝে মনে হয়। বাট এবারের ঘটনাতেও আমরা একই ধরনের বিষয়গুলো দেখেছি। যদি সত্যিকার অর্থে বলতে চাই, এইগুলো সমাজে ছিল, আছে, থাকবে, কিন্তু এগুলোকে তো বন্ধ করতে হবে। এই ঝুঁকিগুলো, এই যে এই ধরনের মানুষ যারা এই ধরনের কাজগুলোতে নিযুক্ত হন মানে নিজেই এই সব কাজ করছেন অথবা কেউ সহায়তা করছেন, এগুলোকে আমাদেরকে খুব গুরুত্বের সাথে বিশ্লেষণ করতে হবে। এইখানে আমি যেটা দেখতে পাই সেটা হলো, যেই মানুষগুলোর কাজ নেই, যথেষ্ট পরিমাণ কাজের চাপ নেই, যাদের সামাজিক দায়বদ্ধতা নেই, যাদের মধ্যে অনেক বেশি হতাশা, আমাদের গবেষণায় বলে এই ধরনের মানুষরা সাধারণত এই ধরনের কাজের মধ্যে সম্পৃক্ত থাকেন। এখন এই বাবা মা যাদের শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা বেঁচে থাকছে তাদের যেমন বাকি জীবনটা স্বাভাবিক থাকছে না, যারা মারা গেল তাদের পরিবার এবং তাদের ভাই বোন সবাই কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধর্ষণ বিষয়টা, এই বিষয় নিয়ে কথা বলতে অনেক সময়ই অনেক পরিবারে দেখা যায় বাবা মা স্বস্তিতে নেই। স্বস্তিতে না থাকতে পারেন, কিন্তু বাবা মার শিক্ষার দরকার আছে। বাবা মার যে প্যারেন্টিং আমরা বলি, বাবা মা যদি শিক্ষিত হন, বুঝতে পারেন যে কিভাবে নিজের শিশুকে নিরাপদ রাখতে হবে। শুধু বাসায়, আপা একটু আগে বলছিলেন যে বাসার ভেতরেও আমরা নিরাপদ নই, তো তাহলে বাসার ভেতরে কিভাবে একটি শিশুকে নিরাপদ রাখতে হবে সেটা যেমন বাবা মাকে শিখতে হবে, তার জন্য আমাদের একটা ম্যাসিভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার। সেটা মিডিয়ার মাধ্যমে হতে পারে, সেটা বিভিন্ন অনুষ্ঠানাদি করার মাধ্যমে হতে পারে, সেটা একেবারে নিজের কমিউনিটির ভেতরে, নিজেদের যে অংশটুকুতে মানুষ থাকছে সেইখানকার নিজেদের আলাপের আমি ভেতরে। আপনার কাছে আসবো যেখানে বলছেন। জি, জি। আফিদা রহমান কমলিকা, এই যে কথাটা বললেন, হবে হবে হবে, সবে আদর্শিক কথাবার্তা, কিন্তু বাস্তবটা হচ্ছে না। বাস্তবে কথা বলি, এই যে দেখেন রামিসা এখানে যে প্রশ্ন দেখা দিয়েছে, বলা হচ্ছে 1 মাসের মধ্যে বিচার হবে, অর্থাৎ বিচারের তারিখটা কিন্তু নির্ধারিত হয়ে গেছে। কেন প্রধানমন্ত্রীকে বলতে হলো? আমাদের সবচেয়ে বড় হতাশা হচ্ছে তাকে বলতে হলো কেন এটা? আমাদের বিচার বিভাগ কোথায়? কথা হচ্ছে না কিন্তু এখানে। এখনই পাশাপাশি দেখেন, যদি ফাঁসি হয়, দাবিটা হচ্ছে প্রকাশ্য ফাঁসি দরকার। এই প্রকাশ্য ফাঁসি নিয়ে আপনার নিজস্ব অপিনিয়ন? প্রকাশ্য ফাঁসি, হ্যাঁ, এটা একদিক দিয়ে দেখা যাচ্ছে যে ঠিক, আবার এক মানবতা মানে যে মানব অধিকার আইন বা সেটার দিক থেকে প্রকাশ্যে সেটা অন্য পর্যায়ে চলে যায়। তবে আমি মনে করি যে যে ধরনের, যে একটু আগে যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সুচিত্রা আপা যেটা বললেন, যে আইনের শাসন, আইন মানে আমাদের যে শাস্তি দেয়া হচ্ছে বা রায় দেয়া হচ্ছে মামলাতে, সেটা আমাদের কোনোভাবেই কার্যকর হচ্ছে না বলেই পরবর্তীতে আবারও অপরাধ সংঘটিত হচ্ছে।
এবং এগুলা চলতে আছে। যদি সেটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় তখন দেখা যায় যে সেই অপরাধ সংগঠনের প্রবণতাটা কমে যায় এবং অপরাধীরা সেখান থেকে অনেকাংশেই সরে আসে, পুরোপুরি না হলে। তা আমার মনে হয় যদি এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়, প্রকাশ্য ফাঁসি, আমার মনে হয় না যে এটা খারাপ হবে। ফারজানা আক্তার সুনিয়া, এই যে প্রকাশ্য বিচার, প্রকাশ্য শাস্তি, প্রকাশ্য ফাঁসি, এখন দেখা যাচ্ছে বিভিন্ন অঙ্গ থেকে বলা হচ্ছে যেটা মধ্যযুগীয় পন্থা। আবার কেউ কেউ বলছেন এটা ঠিক না, কারণ মানুষ সরাসরি দেখলে তারাও বিচলিত হয়ে যাবে। এখন বিচার এবং শাস্তি, মানবতা, মানবতা বেশি বড় না সত্যিকারের ন্যায় বিচার পরিচালনা শাস্তি বড়, কোনটা বড়? প্রথমেই আমি বলবো যে এখন এই যে বিচারটা, মৃত্যুদণ্ড যেটা আপনি বললেন যে জনসম্মুখে মৃত্যুদণ্ড, তো এটা এখন আমাদের সময়ের দাবি। এখন আপনি প্রত্যেকটা পরিবারকে জিজ্ঞেস করেন, সবাই চাচ্ছে যে সে তার ফ্যামিলিকে নিরাপদ রাখার জন্য, তার পরিবারকে নিরাপদ রাখার জন্য, তার ঘরের মেয়েটা যেন সঠিকভাবে সুন্দর করে স্কুলে যেতে পারে, তার প্রবৃত্তিটা যেন ভালো হয়। তো এটা এখন আমরা যদি এটার বিচারটা করি, আমাদের ট্রায়াল যে কোর্টগুলো আছে এখানে লম্বা প্রসেসিং হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, মানে এটার জন্য ঠিকভাবে হচ্ছে না। এটা আমাদের সংক্ষিপ্ত সময়ে নিয়ে এসে এটার বিচার যতদিনে না করা হবে ততদিন ধর্ষণ এটা কমবে না। এটার জন্য আমাদের প্রাইম মিনিস্টার যেমন বলেছেন, আমি বলেছি একটু আগেই, তিনি বলেছেন 1 মাস। ঠিকই বলেছেন যে কেন তাকেই করতে হলো, এটা আমাদের কেন বিচার ব্যবস্থা, যারা পুলিশে আছেন, যারা কোর্টে আছেন, বিচার ব্যবস্থা এ পর্যন্ত কেন যেতে হচ্ছে? কারণ আমাদের বিচার হচ্ছে না। এর জন্য আমাদের প্রত্যেকটা ব্যাপারের জন্য আমাদের সেই উচ্চ পর্যায়ে আমাদের যেতে হচ্ছে। এখানে পুলিশ যদি তার সঠিক দায়িত্ব পালন করত তাহলে আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত যেতেই হতো না। আমাদের প্রশাসনের সাথে আমাদের মানুষদের ফ্রেন্ডলি না, এরা যদি অনেকটা হতো, ফ্রেন্ডলি হতো, তাহলে সবাই তার প্রবলেমটা তাদের কাছে বলতো এবং সঠিক বিচারটা পেত। এত দীর্ঘ প্রাইম মিনিস্টার পর্যন্ত যেতেই হতো না। তো এখানে আমাদের সবাই যদি তার জায়গা থেকে, পুলিশ বাহিনী যদি তার জায়গা থেকে সমস্ত ধরনের প্ররোচনা, এখানে আমাদের আরেকটা ব্যাপার হয়, এখানে রাজনৈতিক প্রলোভনটাও থাকে। এখানে দেখা যায় কোনো বিচারের জন্য আপনি যখন একটা বিচার করতে যাবেন তখন যদি আপনার যদি রাজনৈতিক কেউ সংশ্লিষ্ট থাকে, তাদের বিচারটা সঠিকভাবে হয় না। সো এগুলো আপোষহীনভাবে সমস্ত বিচার বলেন, প্রশাসন, সব কিছু যদি না হয় তখন একটা বিচার, আমরা সঠিক বিচার কখনোই পাবো না। সুচিতা শর্মী, জি, একজন অধ্যাপিকার দৃষ্টিতে এই যে ঘরের মধ্যেও নিরাপদ নয়, একা বেরোতে পারি না, বাস্তব সত্য হচ্ছে এখনও মা বোনদের জন্য কিন্তু রাত 10টার পরে বা 9টার পরে একা বেরোনো সম্ভব না। একা বেরোতে পারেন না, কারণ তাহলে দেখা যাচ্ছে বেরোতে গেলে প্রধান যে বাধাটা সেটা কি পুরুষ। তাহলে এই যে পুরুষের কাছে বাধা যেটা আসতেছে, কীভাবে ব্যাখ্যা দিবেন যে পুরুষটা কি নারীর ইজ্জতের সহায়ক? পুরুষটা কি নিশ্চিত করতে পেরেছে যে আমাদের মা বোনরা রাত্রে চলাফেরা করতে পারবেন, না শুধু সব পুলিশের কাছে ছেড়ে দেবেন? কোনটা? না, শুধু পুলিশের কাছে ছেড়ে দিলে আমি কিন্তু এই ব্যাপারে একমত নই যে পুলিশই সবকিছু করে দিতে পারবে। আসলে আমাদের পারিবারিক শিক্ষাটাই তো প্রথম। পরিবারে যদি একজন পুরুষকে, একটা ছেলে বাচ্চাকে আমরা সেভাবে তৈরি করতে না পারি যাতে সে একজন সঠিক নাগরিক হিসেবে তৈরি হয়, একজন ছেলে বাচ্চা যদি ডেভিয়েটেড হয়ে যায়, অন্যদিকে চলে যায়, আমরা যদি তাকে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দেখেও বাবা মা প্রোটেক্ট করে বিভিন্ন রকমের ভাবে, আপনারা যে কথাগুলো বলছিলেন, তাহলে কিন্তু আমাদের এগুলোর সমাধান কখনো হবে না। কিছু কিছু জায়গায় নো টলারেন্স, এই ধরনের কথাগুলো আমরা শুনছি, সেগুলো আমরা পছন্দ করি। ঠিক একই রকমভাবে আমরা চাই যে এ ধরনের জায়গাগুলোতেও এই শিশু এবং নারীদের ক্ষেত্রে যে নির্যাতন, এগুলোর সঠিক বিচার হতে হবে এবং সেই সঠিক বিচার মতো সেগুলোর ইমপ্লিমেন্টেশন হতে হবে। ঠিক একই রকমভাবে পরিবার থেকে, বিদ্যালয় থেকে শুরু হবে শিক্ষা, এবং সামাজিকভাবে এই কমিউনিটি লেভেলে যে কথাটা আমি আগে বলছিলাম, এগুলো হয়তো একটু সময় লাগবে, কিন্তু চাইলে কিন্তু আইনের সাথে সামাজিকভাবে এই আন্দোলনটা গড়ে উঠলে আমাদের পক্ষে এগুলোর সমাধানের দিকে যাওয়ার পথ তৈরি হবে। ডক্টর রাফিদা রহমান কমলিকা, আপনি দুজনে বক্তব্য শুনলেন তো, দেখেন একটা জায়গায় এসে ঘুরপাক খাচ্ছে কিন্তু আমরা, সমস্ত দোষ নন্দঘোষ, অর্থাৎ পুরুষ আসে বলেই কিন্তু নারী নিরাপত্তা নাই। তাই ব্যাপারটা কি তাই?
ব্যাপারটা তাই, আবার পুরুষ আছে বলেই অনেক ক্ষেত্রে নারী নিরাপদ। আপা যেটি বললেন যে শুধুমাত্র আইনের শাসন দিয়ে কিন্তু হবে না, উনি যে বললেন যে আমার পাশের যে অংশগ্রহণকারী উনি বললেন যে উনি লন্ডনে রাত 10টার সময় কি 11টার সময় কি 1টার সময় কি ঠিক মতো বের হতে পারেন। তো এই ক্ষেত্রে শুধু তাদের যে পুলিশ বাহিনী সহায়তা দেয় তা না, তাদের মধ্যে ছোটবেলা থেকেই ঠিক সেভাবেই নৈতিকতা বোধটা গড়ে উঠেছে, তাদের মধ্যে ওটা শেখানো হয়েছে যে একজন নারীকে কিভাবে সম্মান করতে হয়, একজন নারীকে কিভাবে তার জায়গা তৈরি করে দিতে হয়, সহমর্মিতা সহযোগিতার হাত বাড়াতে হয় এবং তাদেরকে সব ক্ষেত্রে নিরাপদ রাখতে হয়। এই নৈতিকতা বোধ তাদের মধ্যে গড়ে উঠেছে বলেই বাইরের দেশে আমরা নিরাপদে অনেক ক্ষেত্রেই চলাফেরা করতে পারি। পুরোটা আমি বলবো না, তারপরেও অনেক ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অনেক নিরাপদ, সেখানে রাত বিরতে নারীরা বের হতে পারে। তো সেই জন্য আমি বলবো যে নারীরাই পুরুষরা শুধু শত্রু না, পুরুষরা সহযোগীও হতে পারে। পুরুষরা যদি সহযোগী হয় তাহলে সেক্ষেত্রেই নারীরা নিরাপদ। ফারজানা আক্তার সোনিয়া, প্রশ্ন হচ্ছে নারী ও শিশু নিরাপত্তা, সেটা প্রশ্ন দাঁড়াইছে ঝুঁকি। এই ঝুঁকির জন্য পরিবার কতটুকু দায়ী, মা কতটুকু দায়ী? ধন্যবাদ। অবশ্যই আমাদের পরিবার হচ্ছে আমাদের প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেটা আমরা পরিবার থেকে শিখি, এটা কখনোই আমরা ভুলতে পারি না। এবং আমাদের প্রত্যেকটা পরিবারকে বাচ্চাদের শেখাতে হবে কিভাবে বৈষম্যবিহীনভাবে বেড়ে ওঠা, যে ছেলেদের জন্য এরকম, মেয়েদের জন্য এরকম। আমরা তো ছোটবেলা থেকেই বৈষম্য থেকেই দেখেই বড় হয়েছি, এটা এখন পর্যন্ত ওভাবে করে ওভারকাম করা আমাদের বাংলাদেশে হয় নাই। তো সেটাই পরিবার থেকে এবং স্কুল কলেজেও আপনাকে শেখাতে হবে, এবং ধর্মীয় যে শিক্ষা যেটা থাকবে সেটাও আমাদের করতে হবে। স্কুল কলেজ প্রাতিষ্ঠানিক সব জায়গাতেই আমাদের করতে হবে। আমরা আর রাইসা, তনু, নুসরাত এরকম দেখতে চাই না। আমরা অনেক পরিবর্তনের পর, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ আমরা আবার আবির্ভূত হয়েছি। তো এখানে সবার জনগণের ভোটে নির্বাচিত যে সরকার এসছেন, তার কাছে আমাদের সবার আবেদন থাকবেন, তিনি দেশের এই 3 মাসের মধ্যে ডায়নামিক পরিবর্তন এনেছেন। সেক্ষেত্রে আমি মনে করি এখন এটা যা সময়ের দাবি, ধর্ষণের বিচার করা, মৃত্যুদণ্ড বিচার করা, যেটা সঠিক বিচার করা, এরকম যেন আর লম্বা অনেক টাইম ক্ষেপণ না হয়, তার কাছে আমাদের একটাই সবার আবেদন। এবং আমি প্রত্যাশা করি সে তার কথার বাস্তবায়ন করবেন। প্রত্যেকটা 3 মাসের মধ্যেই সে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণকে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আরও মেয়েদের এখন তো এই হত্যার জন্য আমি বলেছেন। প্রশ্ন আপনাকে ছোট্ট প্রশ্ন করি, এখানে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন না অন্য প্রশ্ন? না, আমি তার বাস্তবায়নের কথাটাই বলেছি। প্রধানমন্ত্রী যা করছেন, এখানে প্রশংসার কিছু নাই, নিন্দারও কিছু নাই। কথা হলো উনি করেছেন, আমরা পেয়েছি, উই আর হ্যাপি। প্রশ্ন হচ্ছে কেন কথায় কথা প্রধানমন্ত্রীর নাম আনা হচ্ছে, কি প্রয়োজন? রাষ্ট্র কি চলতেছে? মন্ত্রী মিনিস্টার আছে, জুডিশিয়ারি আছে, সবাই তো আছেন এখানে। এই যে বারবার প্রধানমন্ত্রীর কথা বলা, এটা কি আমাদের এই জন্যই হচ্ছে যে নিরাপত্তাটা আমরা সম্পূর্ণরূপে দিয়ে দিচ্ছি একজনের কাছে? না, এটা অবশ্যই না। এটা কেন হচ্ছে? এটা আমাদের দেশের পরিবেশ পরিস্থিতির জন্য হচ্ছে। বিকজ আমাদের প্রত্যেকটা সেক্টর, যেমন প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা, প্রত্যেকটা, তার স্বাস্থ্য, তার সুন্দর করে কাজ করছে না। এর জন্যই তার কথা বারবার আসছে। প্রত্যেকটা সেক্টর যদি সুন্দর করে কাজ করতে পারতো, কোনো রকমের বাধা তাদের সুষ্ঠুভাবে সমস্ত কাজ সম্পন্ন করতে পারতো, তার কাছে কখনোই, এটা আমিও আশা করি না যে প্রত্যেকটা ব্যাপারের জন্য তার শরণাপন্ন হতে হবে। তাহলে তার দেশের ডেভেলপ কিভাবে হবে? ছোট সমস্ত ব্যাপারে তার কাছ থেকে কেন আমাদেরই করতে হবে? তাই আমি মনে করি প্রত্যেকটা সেক্টরকে অনেক স্ট্রং হতে হবে, তাহলেই আমাদের দেশের সমস্ত যে প্রবলেমগুলো সলভ করা হবে এবং মানুষ সুন্দরভাবে নিরাপদে। আপনাকে ধন্যবাদ, আপনারা গুছিয়ে বলতে পেরেছেন। এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ডক্টর সুনিতা আর শারমিন, দুজন বক্তব্য আপনি শুনলেন। আপনার কাছে আমার বলার উদ্দেশ্যেই দাবিটাও বেশি কিন্তু আপনার কাছে, এই জন্য যে আপনি শিক্ষকতা আছেন কিন্তু এই যে বারবার প্রত্যেকটা ব্যাপার আমরা বলি, কিছু হলেই বলি যে প্রধানমন্ত্রী দেখবেন, প্রধানমন্ত্রী করবেন, এত বড় মন্ত্রী পরিষদ যখন যাই ঘুরুক আমরা কিন্তু ঘুরে ফিরে তার কাছে চলে যাব। তিনিও কিন্তু রিয়্যাক্ট করেন যে আমি দেখতেছি, আমি দেখব। এখন মনে করেন রামেশার ব্যাপারে যেটা হলো, ধরেন বিচারটা হয়ে গেল, একটা বিচার হলো, আমরা দেখেছি শত জন দর্শন হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার বিচার হয়নি কিন্তু।
ওই বিচার যদি ফাঁসি হইতো, প্রকাশ্য হতো, নিশ্চয় আজকে ঘটতে পারতো না। এইবারও যদি না হয়, আপনি কি মনে করেন প্রকাশ্য ফাঁসিটা অতি জরুরি বাংলাদেশ আলোকে এই মুহূর্তে? আমি প্রথমে বিচারকে জরুরি মনে করি, দ্রুত বিচারকে জরুরি মনে করি, এবং আসলে বিচারকের কাজটাকে আমরা যেন হাতে তুলে না নেই। বাংলাদেশে একটা বেশ এই জাতীয় নির্বাচনের আগে একটা সময় আমরা পার করেছি যখন মব কালচার দিয়েই সব কিছু হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের যে বিচার বিভাগ, সেই বিচার বিভাগের স্বাধীনতাও যেমন রক্ষা করতে হবে, এই ধরনের ঘটনাগুলোর সঠিক বিচার যথাসময়ে দ্রুততম সময়ে নিশ্চিত করা, সেটাই করতে হবে। ঠিক একই সাথে এটাও বলছি, প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার কথাটা এসছে, এটাও কিন্তু অনেক বেশি দিন আগেকার থেকে না, ইদানিং মানুষের এক্সপেকটেশনের জায়গাটা তৈরি হয়েছে, এটা আমার মনে হয়। এবং এটা আসলে হতে হবে সেক্টর ওয়াইজ, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা সেক্টরের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে গ্যাটিস দিয়ে হলেও তৈরি করে ফেলতে হবে, সঠিক করতে হবে। আমরা এখনো লন্ডনের মতো হতে পারিনি, কিন্তু আমাদের অ্যাসপিরেশনের তো শেষ নাই। কিন্তু এই ধরনের অ্যাসপিরেশনগুলো, আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো নষ্টই হচ্ছে যখন এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে আরও পিছিয়ে নিয়ে যাচ্ছে অনেক বছর। এবং তখন আমাদের মনে হয় যে এগুলো আমরা যত তাড়াতাড়ি থামাতে পারবো, সেই জন্য আমাদের যে সরকারের 3 মাসের যে 1 কোটি কর্মসংস্থানের একটা বক্তব্য আছে, আমি সেটার ব্যাপারে খুবই মানে আমার কাছে একটা ভালো জিনিস মনে হয়। যত বেশি কর্মসংস্থানের সুযোগ আমরা করতে পারবো যে কোনোভাবে হোক, এটা দিয়েই কিন্তু আসলে এই মানুষগুলোকে এনগেজ করা যাবে, হতাশার থেকে বের করানো যাবে। প্লাস প্রত্যেকটা জায়গায় এই যে বিচার বিভাগের কথা বললাম, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এটা খুব জরুরি। আমাদের দেশে আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা, এই দুটো যখনই নিশ্চিত হয়ে যাবে, আমাদের মানুষ যখন অন্যের দ্বারা নিপীড়িত হবে, সহিংসতার শিকার হবে, এই ভয় থেকে যখন মুক্ত হতে পারবে, সেটা সম্ভব সবার প্রচেষ্টায়, একজন বা কোনো একটা ইনস্টিটিউশন। আপনার কাছে আমার একটা সুস্পষ্ট প্রশ্ন, জি, এই যে নারী ও শিশু নিরাপত্তার ঝুঁকি নিরসনে করণীয় সামাজিক 1 মিনিট করণীয়। জি জি একজন মা, জি, একজন বোন, একজন দাদি, একজন নানি, তাদের ভূমিকা কতটুকু, তারা কতটুকু এই সময়তে তারা কতটুকু সার্থক, কতটুকু ব্যর্থ? তারা অনেক বেশি সার্থক, অনেক বেশি ব্যর্থ। কারণ আমাদের দেশের নারীরা এখন অনেকগুলো ক্ষেত্রে কাজ করে, ঠিক একই সাথে পরিবারে নিজের যে সিদ্ধান্ত সেটা দেওয়ার যোগ্যতা অধিকাংশ নারীর এখনও নেই। নিজের যে টাকাটা সেটা খরচ করার যোগ্যতা তার নেই। বাচ্চাদের জন্য যে সিদ্ধান্ত গ্রহণ, বাচ্চাদের নিরাপত্তার জন্য যে একটা কথা বলা পারিবারিক পর্যায়ে, সেই জায়গাগুলোতে নারীদের ভয়েস আমরা এখনও তৈরি করতে পারিনি। ডক্টর রাফিদা রহমান কমলিকা, একজন মা হিসাবে একেবারে স্পষ্ট করে বলবেন, বাস্তব সত্য কথাই বলবেন আপনি। একজন মা হিসেবে আপনি কি মনে করেন এই নিরাপত্তার ঝুঁকিতে মার ভূমিকা নাই? মার ভূমিকা তো অবশ্যই আছে, তবে নিরাপত্তা ঝুঁকিতে এখানে শিশুকে পরিবেশ মানে মানুষ করে করে গড়ে তোলার দায়িত্ব শুধুমাত্র মার একার নয়, পুরো পরিবারের। তো এখন মা যখন ওই যে আপা যেটি বললেন যে সে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় না, সে টাকা ইনকাম করছে, সে কর্মজীবী নারী, তারপরেও দেখা যাচ্ছে সে বেতনের পুরোটাই নিজে খরচ করতে পারছে না, তার ডিসিশন মেকিংয়ের ক্ষমতা নেই, সে স্বাধীনভাবে মেয়েকে এখানে সেখানে নিয়ে যেতে পারছে না, পুরো ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে, এবং সে তার সবটুকু ঢেলে মেয়েটাকে মনের মতো করে মানুষ করতে পারছে না, কারণ তার সেক্ষেত্রে স্বাধীনভাবে গড়ে ওঠা বা স্বাধীনভাবে বেঁচে থাকাটা এখনও পুরুষদের দ্বারাই নিয়ন্ত্রিত। সেজন্য এখন দেখা যাচ্ছে যে মাও অনেক ক্ষেত্রে এখানে ব্যর্থ হয়ে যাচ্ছে, পুরোপুরি তার শ্রমটা তার মেয়ের ক্ষেত্রে দিতে পারছেন না। আপনাকে ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি হাত দিয়েছেন। সেটা হচ্ছে একজন মা সংসার পরিচালনার ক্ষেত্রে তিনি তার কর্তৃত্বটাকে বহাল করতে পারছেন না, যেটা তার বৈধ কর্তৃত্ব। সেই ক্ষেত্রে পুরুষ দ্বারা তিনি কিছুটা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন, পরিবারের আদর্শ নিয়ন্ত্রিত হচ্ছেন। এই যে পরিবেশটা, তাহলে আপনি বলেন ঠিক এই অবস্থার ভিতর দিয়ে নিরাপত্তার ঝুঁকি যেটা বলা হচ্ছে, এই ঝুঁকিটাকে উত্তরণের জন্য একজন মার ইচ্ছা থাকলেও কিন্তু পর্যাপ্ত সুবিধা নেই কেন? জি, মা তো একটা পরিবারের সব থেকে
মাই বাচ্চাকে শেখায়, প্রথম শিক্ষক যাকে বলে। তো প্রত্যেকটা মা চায় তার বাচ্চাকে সঠিকভাবে সঠিক শিক্ষাটাই দিতে। তো বাংলাদেশের পরিস্থিতি একটু ডিফারেন্ট। সো এখানের আমরা চাইলেও বাচ্চাদেরকে সেইভাবে শিক্ষাটা করতে পারি না। আমাদের কালচারটাই এরকম। এখানে পুরুষতান্ত্রিক যে কথাটা বলা হচ্ছে, পুরুষতান্ত্রিকতার জন্য সে তার পুরা সে যেভাবে চাচ্ছে সেভাবে তার ফ্যামিলিটাকে ডেভেলপ রান করতে পারছে না। তো তারপরও আমি বলবো যে প্রত্যেকটা মা তার বাচ্চার জন্য যে ছোট থেকে সেই যে ব্রিং আপ থেকে শুরু করে স্কুল বলেন, কলেজ বলেন, প্রত্যেকটা মা তার অবদান অনস্বীকার্য। তো আমাদের এই ক্ষেত্রে মারা যদি তার বাচ্চাদের জন্য সচেতন থাকে, তাহলে এই সব প্রবলেমগুলো, নির্যাতনগুলো অনেকাংশে কমে যাবে। সেই সাথে যদি পরিবারের যারা ছেলে থাকবেন তারাও যদি একটু সচেতন মাকে একটু করেন, স্পেস দেন, তাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, তাহলে এই মাই বিশ্ব জয় করতে পারবে, তার মেয়েকে দিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ যেটা সবার মধ্যে ধারণ করি, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ, আমি তাই মনে করি। ধন্যবাদ, অত্যন্ত ভালো বলেছেন। ডক্টর সুচিত্রা শারমিন, একদম শেষ বক্তা আপনি, এবং আপনি আমাকে একটু বলবেন, আমাদের মূল কথা কিন্তু একটাই, সেটা হচ্ছে নারী শিশু নিরাপত্তার ঝুঁকি। এই ঝুঁকিতে কিন্তু একটা ইঙ্গিত আছে এখানে, কিন্তু যে দায়িত্বটা বোধহয় সমাজ বলতে কী বোঝায়, রাষ্ট্র। সমাজ বলতে কী বোঝায়, যারা বসবাস করে। সমাজ বলতে কী বোঝায়, পরিবার। তো এই যে সেগমেন্টের ঘটনাগুলো, যদি সত্যিকার অর্থে শিশু ও নারী নিরাপত্তা করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম দায়িত্বটা হচ্ছে, আপনি বলেছেন, পরিবার যদি ইউনিট হিসেবে কাজ করতে পারে, এবং পরিবার যদি বলতে পারে যে আমার পরিবারটা আমি এভাবে করতে চাই, সেই ক্ষেত্রে যদি পরিবারের স্বামী স্ত্রী মূল শক্তি এক হয়ে যায়, আপনার কি মনে হয় না নিরাপত্তা ঝুঁকিটা অনেক কমে যাবে? অবশ্যই কমে যাবে। এবং এই কারণেই প্যারেন্টিংয়ের কথাটা আগেও বলেছি যে বাবা মা দুজনের একসাথে অ্যাওয়ারনেস বিল্ডিংয়ে কাজ করতে হবে আমাদেরকে এই সমাজের উন্নয়নের জন্য। কারণ বাবা মা দুজনে যখন একসাথে সন্তানদের জন্য কাজ করবেন, তখনই সন্তান নিরাপদ হতে পারবে। একই সাথে এরকম অনেক বাবা মা যখন হবেন, এরকম অনেক বাবা মা নিয়ে যখন আমাদের সমাজ গঠিত হবে, নিশ্চয়ই এগুলো সফল হবে। কিন্তু এখনও এগুলোর জন্য অনেকখানি সময় প্রয়োজন। আইন প্রয়োগের সাথে এই সামাজিক কার্যক্রমগুলোকে আমাদের পরিবর্তন কাজগুলো করতে ধন্যবাদ হবে। আপনাদের দুজন, ধন্যবাদ, আপনারা খুব ভালো বলেছেন। দর্শক, আমরা কথা বলেছিলাম নারী ও শিশু নিরাপত্তার ঝুঁকি নিরসনের করণীয়, এবং এই ব্যাপারে আমাদের 3 জন বিদগ্ধ নারী এখানে আছেন, উপস্থিত ছিলেন, এবং তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত তৎপর, এবং তারা স্পষ্ট ভাষায়, সাবলীল ভাষায় বলার চেষ্টা করেছেন যে কোনো বিষয় মূল্যায়ন করার জন্য প্রয়োজন প্রথম হলো পরিবার, সমাজ, রাষ্ট্র। পরিবার বিচ্ছিন্নভাবে কোনো কাজ করা যাবে না। রাষ্ট্র আইন করতে পারে, পুলিশ রাখতে পারে, কিন্তু পরিবার যদি শিক্ষা ঠিক মতন দেয়, এবং সেই শিক্ষার সাথে যদি পরিবারের স্বামী স্ত্রী একমত খেয়াল করবেন কিন্তু, তাহলে সমাজের অনেকগুলো ত্রুটি বিচ্যুতি নিরসন করা সম্ভব। অর্থাৎ নারী শিশু নিরাপত্তার ঝুঁকি শুধুমাত্র রাষ্ট্রের না, এই ঝুঁকি সৃষ্টি হয় পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে। সম্মিলিত প্রচেষ্টা যদি সম্ভব, এ নিরসন করা সম্ভব। এবং আমরা বিশ্বাস করি বর্তমান সরকার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, বিশেষ করে যে হত্যা, ধর্ষণের ব্যাপারে যে প্রবলেম দেখা যাচ্ছে, আমরা আশা করি দ্রুত এটার রেজাল্টটা পাবো। আমরা চাই না 100 নারী ধর্ষণ করার পরেও সে পুরস্কৃত হবে, কিছু হবে না, বুক ফুলে চলাফেরা করবে। আমরা চাই রামিসা হত্যার মধ্য দিয়ে, ধর্ষণের মধ্য দিয়ে এমন একটা পদ্ধতি চলে আসুক, যাতে বলতে পারি, বল বীর বলুন্নত মম শির, শীর্ণ নেতারি শির ওই হিমাদ্রি। আমরা দেখতে চাই তারেক রহমানকে ওই লোক হিসাবে, যাতে তিনি বলতে পারেন, আমি বাংলাদেশের সমস্ত দায়িত্বের মধ্যে একটা কণ্ঠস্বরতে চাই, সে হচ্ছে আমি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। ধন্যবাদ।